স্বাস্থ্যের গাড়ি চালক মালেক রিমান্ডে বিভিন্ন পদে চাকরি দিয়েছেন স্বজনদের, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। শিগগির ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ, অর্থ বরাদ্দের কোনো ঘাটতি নেই জানালেন স্বাস্থ্য সচিব। আরও 40 মৃত্যু, বিদেশ থেকে আসাদের করোনা ট্রেসার অ্যাপ ব্যবহারের পরামর্শ কারিগরি কমিটির। পেঁয়াজ আমদানির উপর শুল্ক প্রত্যাহারে আরও জারি, দাম কমার প্রত্যাশা, চলছে খোলা বাজারে বিক্রি। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাষণে টেকসই উন্নয়ন, লক্ষ্যমাত্রা, রোহিঙ্গা ইস্যু এবং সবার জন্য ভ্যাকসিন প্রাপ্তির বিষয়গুলো প্রাধান্য পাবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। করোনা পরিস্থিতির কারণে এবারের এই সম্মেলনটির বেশিরভাগ পর্ব অনুষ্ঠিত হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের সামনে বড় বাধা কোভিড-19 সংক্রমণ। রেওয়াজ ভেঙে এবার স্বাস্থ্যবিধি মেনে বেশিরভাগ পর্বই অনুষ্ঠিত হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এই অধিবেশনে আলোচনার কেন্দ্রে রয়েছে করোনা সংকট মোকাবিলায় রাষ্ট্রসমূহের উদ্যোগ, সৃষ্ট অসমতা, স্বল্পোন্নত ও অভিবাসী দেশসমূহের দীর্ঘমেয়াদী প্রভাব। অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ধারণকৃত বক্তব্যে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আবারও তুলে ধরা হবে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনের নানা দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল থেকে আপনার জাতিসংঘের উচ্চ পর্যায়ের ইভেন্টটা শুরু হচ্ছে। ভার্চুয়াল যে উদ্বোধনী অনুষ্ঠান 75th অ্যানিভার্সারি, সেইটাতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেইটাতে ওনার বক্তব্য রাখবেন। তবে প্রি রেকর্ডেড মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য বক্তব্য জেনারেল অ্যাসেম্বলি ডিবেটে, সেটা হচ্ছে 26 তারিখ বাংলাদেশ সময় রাত 8টা মতো, 8টা এরকম, 8টা 9টা এরকম হবে। জাতিসংঘ সাধারণ অধিবেশনের বিভিন্ন পর্বে কোভিড ভ্যাকসিন প্রাপ্তির নিশ্চয়তা নিয়েও আলোচনা হবে বলেও জানান তিনি। তাছাড়া অবশ্যই আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেই সম্পর্কে বিশেষ আলোচনা হবে। এবারের সাধারণ অধিবেশনে সাইডলাইনে বিশ্ব নেতাদের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠক নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। উইল বি মিসিং দ্যাট। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক কোটি কোটি টাকার সম্পদের মালিক। নামে বেনামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ থাকার অভিযোগ তথ্য পাওয়া গেছে। তবে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে ষড়যন্ত্র করে মালেককে ফাঁসানো হয়েছে। এদিকে এই দুই মামলায় এই গাড়ি চালকের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দীপু শিকদারের রিপোর্ট। তুরাগের কামারপাড়ায় বাস করেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের প্রেষণে আসা গাড়ি চালক আব্দুল মালেক, যাকে দপ্তরের অনেকেই চেনেন মালেক ড্রাইভার নামে। কিন্তু গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত ওই এলাকায় তাকে সবাই চিনতেন অন্য নামে। আমরা বাদল নামে চিনি, হ্যাঁ তো মালেক নামে চিনি না। আমরা এখানে স্থানীয়। দুই বিয়ে করা মালেক পরিবার নিয়ে থাকেন হাজি কমপ্লেক্সের 3 তলায়, আর অন্য ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন। সেখানে দরজার বাইরে দাঁড়িয়ে কথা হয় মালেক ড্রাইভারের মেয়ের সঙ্গে। কোনো অবৈধ সম্পদ নেই। এই পাশে বাড়ির মালিক হচ্ছে জিন্নাত, আর এটা হচ্ছে আমাদের বাড়ি, যেটা ব্যাংকের থেকে লোন নিয়ে করা। নিচে নেমে চোখে পড়ে বস্তা বস্তা খালি বোতল। দারোয়ান জানান মালেকের ফার্মের গরুর দুধ ভরে বিক্রি করা হয়। ফার্ম আছে, ফার্ম। এবার বাড়ি থেকে কিছুটা দূরে পাওয়া যায় গরুর ফার্মটি। সেখানে আছে 50টি গাভী ও বাছুর। প্রায় 15 কাঠা জায়গার উপর গড়ে তোলা হয় ফার্মটি। এই সম্পর্কে জানতে চাইলে স্থানীয়দের কেউই মুখ খুলতে চাননি। জানা যায় এই মালেক স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে তার মেয়ে জামাই, ভাই ভাগ্নে, ভাইরা সহ বিভিন্ন স্বজনদের চাকরি দিয়েছেন। বর্তমান স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার হিসেবে এবং ইউনিয়নের সভাপতি হিসেবে তার একটি আলাদা দাপট তার অধিদপ্তরে ছিল। এ সকল বিষয়কে পুঁজি করেই মূলত এই বিপুল অর্থ বৈভবের মালিক উনি হয়েছেন। তাকে আদালতে হাজির করা হলে 14 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একটি হলো স্পেশাল পাওয়ার জাল টাকার মামলা। অতএব আমরা আজকে দুটি মামলায় শুনানি করেছি, সেখানে 7 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে প্রতিটি মামলা। আর স্বাস্থ্য সচিব জানিয়েছেন তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা।
তার যে সীমাহীন দুর্নীতি কি যেন একটা শিরোনাম দেখলাম, এগুলো আমার মনে হয়তো যে আমাদের যে স্পার যে প্রসিডিওর যে নিয়ম আছে, এই নিয়মে তো উনি ছাড় পাওয়ার কোনো সুযোগ এখানে নাই। আরও কারো বিরুদ্ধে এরকম দুর্নীতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য সচিব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে খুব শীঘ্রই করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। বলেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ সারিতে দায়িত্ব পালনকারীরা বিনামূল্যে ভ্যাকসিন পাবেন। এজন্য অর্থ বরাদ্দের ঘাটতি নেই বলেও জানান স্বাস্থ্য সচিব। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা ভ্যাকসিন নিয়ে বেশ কিছু দেশের সাথে আলোচনা চলছে, তবে 5টি দেশের সাথে চূড়ান্ত আলোচনা হয়েছে বলে জানান স্বাস্থ্য সচিব। কোনো দেশে কার্যকরভাবে ভ্যাকসিন শুরু হয়ে যায়, হিউম্যান বডিতে অ্যাপ্লাই শুরু হয়, প্রয়োগ হয় এবং এটা কাজ করছে আমরা জানতে পারি, তাৎক্ষণিকভাবে যাতে আমরা পেয়ে যাই এবং প্রয়োজনে আমরা অর্থের বিনিময়ে ক্রয় করে আমরা যাতে তাৎক্ষণিকভাবে নিয়ে আসতে পারি, সেই প্রস্তুতিও কিন্তু আমরা রেখেছি। আমাদের কিন্তু অন্তত 5টির সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। গতকাল পর্যন্ত আমাদের সাথে যে কথা হয়েছে, আমরা সিনোভ্যাক অবিলম্বে বাংলাদেশে এই কাজ শুরু করবে। সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শিগগিরই শুরু হচ্ছে বলে জানান তিনি। তারা বলছে আমরা 2-1 দিনের মধ্যে জানাচ্ছি যে আমরা এখানে কিভাবে কাজ শুরু করব, ট্রায়ালটা স্টার্ট করব কিভাবে। আমরা অত্যন্ত আশাবাদী, অত্যন্ত দ্রুততার মধ্যেই এই ট্রায়ালের জন্য তারা এগিয়ে আসবে। ভ্যাকসিনের জন্য 100 মিলিয়ন টাকা বরাদ্দ রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য সচিব বলেন, বিভিন্ন দেশের 9টি কোম্পানি কোভিড ভ্যাকসিন উদ্ভাবনে কাজ করছে। যারা কোভিড নিয়ে কাজ করছে হাসপাতালে বিভিন্ন জায়গায়, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরো 40 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 27 জন পুরুষ ও নারী 13 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 198তম দিনে দেশে 97টি ল্যাবে 13,053টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,705 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,50,621। নতুন 2,152 জন সহ সুস্থ হয়েছেন 2,58,717 জন। করোনায় পুরুষ মৃত্যুর হার 77.79% ও নারী মৃত্যুর হার 22.21%। এদিকে আইসোলেশন কেন্দ্র পুরোপুরি বন্ধ না করা এবং বিদেশ থেকে আগতদের জন্য করোনা ট্রেসার অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে কোভিড-19 কারিগরি পরামর্শ কমিটি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলমের সাথে পরামর্শ কমিটির অনলাইন সভায় এসব সিদ্ধান্ত উঠে আসে। এছাড়া কোভিড ভ্যাকসিনের টেকনোলজি নিয়ে দেশে উৎপাদন সরকারের পরিকল্পনার প্রশংসা করা হয়। হাসপাতালে দায়িত্ব পালনের পর স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনের জন্য নিরাপদ আবাসনের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন দুর্গাপূজা উদযাপন সহ 9টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পেঁয়াজ আমদানির উপর 5% শুল্ক প্রত্যাহারে এসআরও জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এর ফলে দেশের বাজারে দাম কমবে বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে রাজধানী সহ সারা দেশে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি অব্যাহত রেখেছে টিসিবি। তহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দাম কমলেও এখনও সাধারণের নাগালে আসেনি পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকার মধ্যে। 75 টাকা আনছি, আর 1-2 টাকা খরচা আছে, ঘাটতি আছে, আর 80 টাকা বিক্রি। 85 টাকা আনছি, 90 টাকা বিক্রি করতেছি। তাই সাধারণ ভোক্তাদের হাতে ন্যায্য মূল্যে পেঁয়াজ পৌঁছাতে দেশব্যাপী খোলা বাজারে বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। টিসিবির ট্রাকে কয়েক পদের নিত্যপণ্য থাকলেও ক্রেতাদের বেশি আগ্রহ পেঁয়াজের দিকে। প্রতি কেজি পেঁয়াজের দাম 30 টাকা। 2 কেজি ডাল, 1 কেজি পেঁয়াজ আর 5 কেজি চা, এই তেল 5 লিটার তেল 660 টাকা। পেঁয়াজের কোয়ালিটি কোনো খারাপ না, পেঁয়াজ ভালো পেঁয়াজ। না অভিযোগ নাই, এখন সবাই নিতেছে, আমন নিতেছে। পেঁয়াজের আমদানি ব্যয় কমানোর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে পণ্যটির আমদানির উপর 5% শুল্ক প্রত্যাহার করেছে NBR। এদিকে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে বিভিন্ন দেশ থেকে আমদানির প্রক্রিয়া শুরু করেছে ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা 246 টন পেঁয়াজ পচে গেছে বলে অভিযোগ করেছেন আমদানিকারকরা। তারা বলছেন, কিছু পেঁয়াজ দামে বিক্রি করতে পারলেও অধিকাংশই ফেলে দিতে হচ্ছে। কিছু পেঁয়াজ 100 থেকে 200 টাকা বস্তা বিক্রি করতে হয়েছে।
একই সাথে ভারতে এখনো যেসব ট্রাক আটকা রয়েছে সেই পেঁয়াজের আরো অবস্থা খারাপ হবে বলে আশঙ্কা তাদের। এই পেঁয়াজগুলো নিয়ে কি করবো আমরা? কোন এই যে পেঁয়াজ নিলে তো আমাদের বিল ছাড় দিতে হবে, ক্ষতিগ্রস্ত আমরা। তো আমাদের যেগুলা এলসি আছে, যেগুলা এলসি ইন্ডিয়াতে অলরেডি হয়ে গেছে, জেলার মনে করেন এলসি চলে গেছে, এই এলসির মালগুলা ভারত সরকার যাতে দেয় সে ব্যবস্থাপনা যেন আমাদের সরকার নেই। পেঁয়াজগুলো গোডাউনে নিলে সেখানে প্রায় 50%-এর অধিক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আমরা ম্যাক্সিমাম পেঁয়াজ কম দামে বিক্রি করে ফেলেছি, কিছু পেঁয়াজ ফেলে দিতে হয়েছে। 250 টাকা বস্তা নিলাম, এখন ভালো যেটা বাড়বে সেটা নিব, আর যেটা খারাপ সেটা ফেলে দেবো। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। তিস্তার পানি বন্টনে ইতিবাচক অগ্রগতি হয়েছে, রিভা গাঙ্গুলির সাথে সাক্ষাতের পর বললেন ওবায়দুল কাদের। খবর আমন্ত্রণ রাতের 21 সংবাদে। তিস্তা সহ অভিন্ন পানি বন্টনে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেছেন ওবায়দুল কাদের। সচিবালয়ে কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। বিস্তারিত সাইদুল ইসলামের আরও একটি রিপোর্টে। সচিবালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীতা গাঙ্গুলি দাস। প্রায় আধা ঘন্টা আলোচনা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে। পরে বিদায়ী হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক যে কোনো সময়ের তুলনায় ভালো। দুই দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করায় দুই দেশেরই উন্নতি হচ্ছে। দুইজন লিডারের যে ভিশন, আমাদের প্রধানমন্ত্রী PM মোদি আর অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, দুজনকার যে ভিশন আছে, যে পলিটিক্যাল কমিটমেন্ট আছে, দের ইজ অ্যাবসলিউটলি নো ডাউট যে রিলেশনশিপ আমরা আরও কাছে আসবো অ্যাজ দুই দেশ। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে যে কোনো সমস্যার সমাধান সহজ হয়। তিস্তার পানি বন্টন সহ ভিন্ন নদীর পানি বন্টনের বিষয়টিও আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। আলোচনা ইতিমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। 21 বছর দুই দেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যা সমাধান তারই উদাহরণ বলে জানান তিনি। সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যারও সমাধান হয়েছে। 21 বছর দু দেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। দু দেশের সম্পর্ক এখন নতুন উচ্চতা উন্নীত হয়েছে দুই প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগে। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক থাকায় পারস্পরিক বোঝাপড়া ও অর্থনৈতিক উন্নয়ন টেকসই হয় বলেও জানান ওবায়দুল কাদের। বাস্তবায়িত হচ্ছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হয়েছে। গণভবনে এ সভা হয়। এতে আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় 4 জেলা পরিষদের উপনির্বাচন, 9 উপজেলা ও 61টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী নিয়ে আলোচনা হয়। প্রার্থী চূড়ান্তের পর দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ মুজিব আর ন্যাশনস ফাদার শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে শুরুতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবনে বইটির মোড়ক উন্মোচন করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বইটি প্রকাশ করেছে। অনুষ্ঠানে উপদেষ্টা সম্পাদক ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাসরিন আহমদ উপস্থিত ছিলেন। গত বছরের তুলনায় এবছর রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেশ কম। ঢাকা উত্তর সিটির 9টি ওয়ার্ড ঝুঁকিতে, এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে 3টি ওয়ার্ড। মেয়র জানালেন, মশা মারার ওষুধ ক্রয়ে সিন্ডিকেট ভেঙেই নজরদারি বাড়ানোয় এবার ডেঙ্গুর প্রকোপ কমেছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে।
গত বছরই ভয়াবহ আতঙ্ক হয়ে এসেছিল এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। শুধু ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৫১,৭৬২ জন, ছিল মৃত্যু। এবছর করোনা মহামারীর মাঝে ডেঙ্গু নিয়ে ভয় বাসা বেঁধেছিল নগরবাসীর মনে। তবে গতবারের সাথে তুলনা করলে ডেঙ্গুর প্রকোপ নেই বললেই চলে। তারপরও ঢাকা উত্তর সিটির ১০, ১১, ১৭, ১৯, ২১, ২৩, ২৪, ২৯ ও ৩২ নম্বর এই ৯টি ওয়ার্ডে এডিসের লার্ভা পাওয়া গেছে। কল্যাণপুর, পাইকপাড়া, খিলক্ষেত, কুড়িলসহ বেশ কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি লার্ভা পাওয়া গেছে। উত্তর সিটির মশক নিধন কার্যক্রম ও মশার উৎপাত নিয়ে নগরবাসীর মিশ্র প্রতিক্রিয়া। সন্ধ্যার পরে আগে তো বসা যাইতো না, এখন মোটামুটি বসা যায়, একটু কম দেখা যায় ভাই। এবার মশা মারার নতুন ওষুধ, কর্মবৃদ্ধি ও তদারকি বাড়ানো সহ বেশ কিছু পদক্ষেপ নেয়াই পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে দাবি করলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এবার আমরা কিন্তু ৩টা চিরুনি অভিযান করেছি। পরিকল্পিতভাবে কাজ করা, আর একটা ছিল হলো যে সমন্বয়ের সাথে কাজ করা। বছরব্যাপী কিন্তু ডেঙ্গুটা হতে পারে, এই ধারাবাহিকতা আমরা রাখতে চাচ্ছি। মেয়র বলছেন এবার মশা মারার বাজেট বেড়েছে, নতুন কীটনাশক আনাসহ ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ আছে। সিন্ডিকেট ভেঙে আমরা আমাদের মতন করে কি ওষুধটা ভালো সেটা যে নিয়ে আসছি, এটি কিন্তু তারই মেসেজ হিসেবে কিন্তু আজকে নগরবাসী কিন্তু উপকৃত হয়েছে। আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করেছি। আমরা ডেঙ্গু টেস্ট করার জন্য 44টা কেন্দ্রে আমরা টেস্টার রেখেছি। আমরা হোলিস্টিকভাবে আমাদের জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি। ডেঙ্গু মোকাবেলায় নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান মেয়রের। আমরা শুধু জনগণকে অনুরোধ করব যত ময়লা ফেলবেন না। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাস্তার গাড়ি চালক মালেক রিমান্ডে, বিভিন্ন পদে চাকরি দিয়েছেন স্বজনদের, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। শিগগিরই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ, অর্থ বরাদ্দের কোনো ঘাটতি নেই, জানালেন স্বাস্থ্য সচিব। আরও ৪০ মৃত্যু, বিদেশ থেকে আসাদের করোনা ট্রেসার অ্যাপ ব্যবহারের পরামর্শ কারিগরি কমিটি। এবং পেঁয়াজ আমদানির উপর শুল্ক প্রত্যাহারে এসআরও জারি, দাম কমার প্রত্যাশা, চলছে খোলা বাজারে বিক্রি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21htv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।